বাসায় আসছে, আইসা ঝামেলা করতেছে। তো আমি কিছু জানি না। জুনাইদ আমার বললো যে ওর ভাই নাকি হচ্ছে ওই মেয়ের ভাই নাকি এসে বাসায় হচ্ছে জুনাইদকে মারছে, এই ধরনের কথা বলছিল। হ্যাঁ, এটা বলছিল না, ওর ভাই নাকি জুনাইদ মারছে। তো সুমাইয়া দেখি চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি শুরু করছে, মানে একটা হালকা অবস্থা শুরু হয়ে গেছিল ওই দিন। এটা হচ্ছে ওই দিন শুরু হয়ে গেছিল। পরে কি হয়েছে, আচ্ছা পরে দিন কি হলো, পরে আমরা আসছি। আমরা আসার পরে হচ্ছে এই আয়শা আমার একটু রাগ হয়েছিল ওদের প্রতি। আমার বাসায় গিয়ে হচ্ছে মারামারি করতেছে, জুনাইদ মারছে, মানে খুব আমি আমি ঝড়ের গতিতে টাইমে আসছি, কাস্টমার মানে দোকান ফালাই রেখে চলে আসছি ওইভাবেই। দোকানে তামান্না ছিল, বন্ধু সুদন ছিল, ওরা ছিল। আমি ওদেরকে রেখে অনেক জোরে বাইক নিয়ে চলে আসছে আমার বাসায়, জুনাইদকে মারছে, ওর ভাই এসে মারছে, মানে এই কথাটা আমাকে শোনা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ওর ভাই আমার বাসায় তখন আসে নাই, বা হচ্ছে ওর ভাই আসে না, আমাকে এই কথাটা বলে তারা হ্যারেস করে নিয়ে আসতে, আমি তাড়াতাড়ি আসি। কিন্তু এই যে আমাকে ফোন দিয়ে কথাটা বলা হলো যে জুনাইদকে মারা হয়েছে, কিন্তু আদৌ কিন্তু জুনাইদকে মারা হয় নাই। ওরা আমাকে মানে বিবৃতি করার জন্য, রাগানোর জন্য এই কথাটা বলে আমাকে বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসার পরে আমি আবার রাগ হয়েছি অনেক, কি আমার বাসায়। পরে আমি আমার ফোনটা, ভিডিওটা এই পেজে আছে, একটু দেখবেন, আমি কমেন্ট বক্সে ভিডিওটা দিয়ে দিয়েছি। আমি এসে ক্যামেরাটা দিলাম, আপনি আমার অনুমতি ছাড়া আমার বাসায় কেন আসলেন, এই সেই বলে তাদের সাথে তো একটা তর্ক বিতর্ক তো হয়। হ্যাঁ, একটা তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে এর মধ্যে কি করছে, আমি মিথ্যা কথা বলবো না, সুমাইয়া ওর একটা চর মারছে, একটা চরই মারছে, আমি সুমাইয়ার হাত ধরে ফেলছি। আমার যারা বাদীপক্ষ আছে তার সে তো ভিডিওটা দেখবে, সত্যি ঘটনা তো এটাই ছিল। তো সুমাইয়া একটা চর দেওয়ার পরে হাত ধরে ফেলছে এবং খুব চিল্লাচিল্লি করতেছে। আমার দেখে ওদের সাহস বেড়ে গেছে, মানে আমার দেখে ওদের সাহস বেড়ে গেছে। আগে বিলের মতো ছিল ওটা, আমি মিথ্যা কথা বলবো না, আমার বউয়ের হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ পাপিয়া জুনাইদের, ওদের সাহস খুব বেড়ে গেছে আমার দেখে। তো ওই মেয়ের ঠাস করে একটা চর মারলো। তো বিষয়টা হচ্ছে এখানে একটা মেয়েকে যখন তার মার সামনে মারা হবে, তার ইগোতে লাগবে, এটাই স্বাভাবিক। এটা আপনার বোন হোক আর আমার বোন হোক বা আমার বউ হোক, আমিও কোনো না কোনো একটা ব্যবস্থাতে যাবো। কিন্তু এই না যে একটা চরের জন্য একজনের জীবনকে নিয়ে খেলা করা, একটা হেয়পূর্ণতা, একজন জীবন নষ্ট করা, এটা ঠিক না। এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে ওই আরেকজন ছিল, ও আবার ওই মেয়েকে মারছে। তো আমি কি দোষ করছি, আমি দোকান থেকে আসছি, আমাকে হ্যারেস করে নিয়ে আসা হয়েছে, জুনাইদকে মারছে, বাসায় আপনারা ঝামেলা করতেছেন, এই জন্য আমি আসছি। আসার পরে যখন আপনি কি ছাড় দিতেন, আপনার বাসায় গিয়ে আপনি কাউকে যদি আঘাত করি, আপনি আমাকে ছাড়, যে আমার হাতে পবিত্র কোরআন শরীফ রয়েছে, পবিত্র কোরআন শরীফ হাতে রাখছি এই কারণে, আমি যেন এই মুহূর্তে আপনাদের কাছে একটা মিথ্যা কথা আমি না বলতে পারি, এই জন্য আমি যে কোরআন শরীফ আমার হাতে রাখছি, এটা একটা ছোট মিনি কোরআন শরীফ, এটা আমি হাতে রাখছি। আমি যদি একটু খুলে একটু দুইটা পাতা দেখাই। হ্যাঁ, তো এটা হাতে রাখছি আমি যেন এখন এই মুহূর্তে, আমি যেন আপনাদের কাছে একটা আমার তিল পরিমাণ যেন মিথ্যা কথা না বলতে পারি, এই জন্য আমি কোরআন শরীফ হাতে রেখেছি। আমি মিথ্যা মামলায় জেল খেটেছি, কেন আমাকে ফাঁসানো হয়েছে, কার কারণে ফেসেছি, সবকিছু আপনাদের জানা উচিত। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, এবং সবাই জানা উচিত, আমার ভিডিও যারা দেখেন বা না দেখেন, যারা আমাকে ঘৃণা করেন, আপনাদের কাছে অনুরোধ একটাই, আমার একটা অনুরোধ রইল, একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এজ এ কন্টেন্ট বানাই আমি 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 খারাপ ব্যক্তি হইলেও আমি আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট রইল, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমার সাথে কি ঘটছে, যেটা যাতে আপনাদের সাথে কখনো না ঘটে, আমি সকল তথ্যগুলো এখানে দিয়ে দিব। আমি আদৌ কি আমি জড়িত, দেখেন আমার হাতে পবিত্র কোরআন শরীফ, আমি স্পষ্ট করে বলতেছি, আমার উপরে যে অপবাদ নিয়ে আসা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাকে ধ্বংস করে ফেলুক, আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড দেখ, আমি মরে যাই, কিন্তু আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে আমি এই কাজ করি নাই, এই কাজটা করি নাই। এখন বাংলাদেশে আইন রয়েছে, বাংলাদেশের সকল পরীক্ষা নিরীক্ষা সিস্টেম রয়েছে, সকল কিছু রয়েছে। আমার একটা আত্মবিশ্বাস ছিল, ধর্ষণ মামলার মূল এভিডেন্স বা মূল প্রমাণ করতে হবে, আপনাকে একজন যে কোনো মেয়ে ফাঁসায় দিতে পারবে ধর্ষণ মামলা দিয়ে। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে ডিএনএর মাধ্যমে, আপনি ডিএনএ টেস্ট হবে, ধর্ষণ মামলা হলে আপনি জেলে যখন যাবেন 1 মাস থাকার পরে আপনি ডিএনএ টেস্ট 1 মাস পরে হয়। তো আমার 1 মাস 10 দিন মনে হয় জেলে যখন ছিলাম, 1 মাস 10 দিন পরে আমাকে ডিএনএ পরীক্ষার জন্য, আমার মামলাটি যিনি তদন্ত করছিলেন উনি আমাকে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে গেছে হচ্ছে ইয়েতে, এই আমার কই জানি নিয়ে গেছে ইয়েতে, ওই যে সিআইডি অফিসে, ওইখানে আমার ব্লাড নেয়, নেওয়ার পরে আবার আমাকে আবারও জেলখানে দিয়ে দেয়। তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি জানি জিজ্ঞেস করছিলাম, যাই হোক। তো ডিএনএ পরীক্ষাটার জন্য একটা আত্মবিশ্বাস ছিল ভিতরে, একটা আত্মবিশ্বাস ছিল, আমি কিন্তু মাথা নত করি নাই। আমি কেন মিথ্যা মামলার কাছে, মিথ্যাবাদীর কাছে আমি মাথা নত করবো, কেন আমি তাদেরকে 20 লাখ টাকা দেবো, কেন তাদের শর্তে আমি রাজি হবো, আমি তো কিছু করি নাই। এই যে পবিত্র কোরআন শরীফ এই কারণে হাতে রাখছি, আমি যেন কোনো মিথ্যা কথা আপনাদের কাছে এখন না বলতে পারি। দেখেন, ডিএনএ টেস্টের অপেক্ষায় আমি ছিলাম, আমি নিজের সাথে যুদ্ধ করেছি যে আমার কবে ডিএনএ টেস্টের রিপোর্টটা আসবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। কারণ আমি জানি ডিএনএ টেস্ট হইলে এই মামলা যখন কোর্টে প্রেজেন্ট করা হয় একটা ডিএনএ রিপোর্ট, আর সেখানে যদি পজিটিভ হয় তাহলে আমাকে জামিন সহজে দিবে না, সহজে দিবেই না, এই হয়তো রায়নামায় দিবে, সাজা দিবে, যাবজ্জীবন দিবে, লাইফ সাজা দিয়ে দিবে যদি পজিটিভ হয়। পজিটিভ মানে ওই মেয়ের সাথে একটা শারীরিক সম্পর্ক হয়েছে, এবং যদি ডিএনএ রিপোর্টে নেগেটিভ হয়, মানে আমার নেগেটিভ আসছে, তার মানে আমি হচ্ছে এর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? তো দেখেন, এখন অনেকেই অনেকভাবে মাইন্ডটা নিতে পারেন। তারপরে হচ্ছে ডিএনএ রিপোর্টটা আসে না, আমি খুব কান্না করি, আমি খুব এক্সাইটেড, আমার পরিবার, মা বউ বাচ্চারা সবাই যায়, দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি খুব এক্সাইটেড হয়ে যায়, কান্না করি। আমার কপালে এই দুর্দশা ছিল, কষ্ট ছিল
যে আমি আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি না, আমি তো কারো কোথাও চাঁদাবাজি করি না, আমি তো নেশা আমার উপরে এই অপবাদটা হইলো, বা আমি মানে আমাকে ফাঁসানোর জন্য কোনো ওয়ে কিন্তু নেই। দেখেন আমি একটা ছেলে বাকি ব্যক্তিকে ফাঁসানোর জন্য আমি দেখেন আমি সব ঘটনা আমি এখানে খুলে বলবো, সবার জানা উচিত একটা সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য একটি নারী শিশু মামলাই যথেষ্ট, এবং একটা সাধারণ মানুষের জীবন নষ্ট করার জন্য একটি নারী শিশু মামলাই যথেষ্ট, একটা নারী শিশু মামলা মিথ্যা মামলাই যথেষ্ট। এখন আপনি তার কাছে গিয়েছেন বা নিয়ে গেছেন, এটা প্রমাণ হইতে হইতেও তো অনেক দিন লেগে যায়, যে আমার অনেক দিন লেগে গেছে, আজকে 2 মাস 15 দিন আমার জীবন থেকে চলে গেছে। তো আমি অপেক্ষা ছিলাম আমার কবে ডিএনএ রিপোর্টটি আসবে। সে ডিএনএ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আমার ডিএনএ রিপোর্টটা তাড়াতাড়ি দাও, যত তাড়াতাড়ি দিবা আল্লাহ আমি তত তাড়াতাড়ি আমি এখান থেকে মুক্তি পেতে পারবো। তো যখন শুনছি আমার ডিএনএ রিপোর্টটা চলে আসছে, আমি খুব স্বস্তি ফিল করি। আমার আমি আত্মবিশ্বাস ছিল ডিএনএ রিপোর্ট আমাকে পাবে না, আমি তো কিছু করিনি ওই মেয়ের সাথে কিচ্ছু করিনি। তো কেন ওই মেয়েরা নাকি আমাকে টাকা দিছে, ওই মেয়েরা নাকি আমার সাথে ব্যবসা করার জন্য টাকা দিছে। আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে ফেলবেন। ওরা যদি আমাকে একটা টাকা দেয়, ওরা এখানে যে এসে বাসা নিছে, ওরা যেখানে এসে বাসা নিছে সেই বাসা কিন্তু আমি নিয়ে দিই। ওইখানে বাড়ির মালিক আছে, বাড়ির মালিক দেখেন মুখের চামড়া দিয়ে, মুখ তো চামড়ার মুখ, এটাতে অনেক কিছু বলা যায়, কিন্তু তথ্য প্রমাণ দেখাইতে হয়, প্রমাণ হইতে হয় অনেক কিছু। তো এখন বলতে পারেন যে ওরা কেন আমার বাসায় আসছে বা কেন এখন আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছিল, বিভিন্ন চক্র। কিন্তু আমি আমার জায়গাতে সেফটি নিয়ে অনেক চলাচল করতেছি, যে আমি কোনো অপরাধ করি না, আমার কাজ ভিডিও তৈরি করা, মোবাইলের দোকান আছে, মোবাইলের ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করা, এতটুকু, এছাড়া আমার কোনো কাজ নেই, আমি এছাড়া কিছুই না। তো আমি আমার মতো কাজ করে যাচ্ছি, কাজ চালায় যাচ্ছি। ওই দিন ঘটনাটা হয়েছে, আমি মোবাইলের দোকানে ছিলাম, মোবাইল বিক্রি করতেছিলাম আশুলিয়া জামগড়া দোকানে। তখন এর আগে একটু বলে নেওয়া উচিত যে আমি আমার বউ যিনি সুমাইয়া, যিনি আমার সহধর্মী সুমাইয়া, ও আমাকে সন্দেহ করতো যে প্রিয়ার সাথে আমার প্রেম আছে, রিলেশন আছে। হ্যাঁ, এইগুলা কথাবার্তা আমার আশেপাশের বন্ধু বান্ধব আছে, ওরা আবার আমার বউর কাছে বলতো যে ইমরানের মানে সুমাইয়া এই মেয়ের সাথে এটা আছে, এরকম মানে ওরা বলতো, ও আবার আমার সন্দেহ করতো, কিন্তু আসলে ওই ধরনের কোনো কিছু ছিল না। তো বিষয়টা হচ্ছে, ও যখন বলতো, মানুষ বলতো, ও এক কথা আমাকে বলতো যে আমি কিন্তু ওরে ফোন দিয়ে গালাগালি করবো। কিন্তু এখানে আমি বলবো, প্রত্যেকটা তথ্য আমি বলবো, আপনাদের জানা উচিত। এখানে আমি যখন হচ্ছে আমি আবার মানে কেমন জানি মাঝে মাঝে মাথা ঘুরান মারে কথা বলতে বলতে। এখানে আমার বউকে আমি নিষেধ করছিলাম, 1 বার না 2 বার না 3 বার না, অনেকবার নিষেধ করছি, অনেকবার, যে আচ্ছা যাই হোক তুমি যেটা বলতেছো এরকম কিছু না, ওরা আমি অনেক বুঝাইছি, কিন্তু ওদেরকে কখনো তুমি ফোন দিও না, ওদেরকে ফোন দেওয়া ডিস্টার্ব করো না, ওরা দেখবে এখানে আসছে, ওরা এখানে থাকতে থাকতে কিছুদিন পরে মেয়ে চলে যাবে। আমি জাস্ট ফানি রিলেটেড কিছু ভিডিও তৈরি করেছিলাম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আমি যেহেতু ভিডিও বানাই, কিন্তু এই শিক্ষাটা হয়তো বা জীবনে হয়তো আমি এই অপরাধটা করি না, কিন্তু কোথাও না কোথাও আমার কোনো ভুল আছে, এই ভুলের জন্য আল্লাহ আমাকে জেলখানায় নিছে, ওইখান থেকে আমি সংশোধন নিয়ে এখানে ফিরে আসছি। তো এরা যে আমাকে মামলা দিচ্ছে সেটা মিথ্যা, হয়তো বা অতীতে এমন কোনো ভুল আছে যেটার জন্য আল্লাহ চাইছে আমি ওইখানে যাই, ওইখানে আমার রিজিক ছিল ততদিন। এবং